হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো, ডিএসসিসি 2 পেপারের জন্য তাদের যে টপিকটা আমরা নিয়ে এসেছি সেটা হলো ভারতের যে লোকসভার স্পিকার রয়েছে এই লোকসভার স্পিকারের কার্যাবলী এবং ক্ষমতাগুলো কী কী রয়েছে। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারে কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 1199 অল সাবজেক্টের জন্য এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনে ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। এবং এই মুহূর্তে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যারা সমস্ত স্টুডেন্টদের জন্য একটি স্পেশাল অফার রয়েছে আমাদের, যে তোমাদের প্রত্যেকের জন্য যে আমাদের পুরো কোর্স ফিটা রয়েছে সেটা মেজর বা মাইনর যাই হোক না কেন সম্পূর্ণ কোর্স তোমরা পেয়ে যাবে 50% অফে। ঠিক আছে, সম্পূর্ণ কোর্স পেয়ে যাবে 50% অফে। তো দেরি না করে এই সুযোগটা তাড়াতাড়ি তোমরা উপভোগ করতে পারো। ঠিক আছে, তো চলো এবার যে তোমাদের মেন টপিকটা রয়েছে সেই মেন টপিক আসা যাক, যেটা হলো স্পিকার যে থাকবে সেই স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী। ঠিক আছে, লোকসভার স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী। তো প্রথম যেই ক্ষমতা বা কার্যাবলীর ব্যাপারে এখানে করা হয়েছে যে সভার শৃঙ্খলা রক্ষা এবং কার্যপরিচালনা সংক্রান্ত ক্ষমতা। ঠিক আছে, লোকসভার শৃঙ্খলাকে বজায় রাখা এবং কার্য পরিচালনা করা সংক্রান্ত যে সমস্ত ক্ষমতা রয়েছে সেখানে স্পিকারের কি ভূমিকা রয়েছে। সভার নিয়মকানুন রক্ষা। তো প্রথমটা দেখো, লোকসভার অধিবেশন চলাকালীন সভার শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা স্পিকারের প্রধান কর্তব্য। তো লোকসভায় যখন অধিবেশন চলে এবং সেই অধিবেশন চলাকালীন সেখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার যে মেন কর্তব্যটা রয়েছে এটা কিন্তু স্পিকার সেই ক্ষমতাটা ভোগ করে থাকেন। সংবিধান এবং লোকসভার কার্য পরিচালনার বিধি ব্যাখ্যা করার চূড়ান্ত ক্ষমতা তার হাতেই দেওয়া হয়। ঠিক আছে, লোকসভার স্পিকারের হাতেই কিন্তু এই ক্ষমতাটা থাকে। ঠিক আছে, দ্বিতীয় নম্বরের যেটা রয়েছে সেটা হচ্ছে কোরাম না থাকলে লোকসভা স্থগিত রাখা। কোরাম মানে হলো কি, দেখো যে লোকসভায় যে মোট সদস্য সংখ্যার অত্যন্ত 10/1 ঠিক আছে, 10/1 সংখ্যার সদস্য যদি উপস্থিত না থাকে তাহলে সেটা সেই ক্ষেত্রে কি হয়, লোকসভার সভা কিন্তু স্থগিত রাখা হয়। ঠিক আছে, অ্যাটলিস্ট 10/1 বা 10% সদস্য উপস্থিত থাকতেই হবে, না থাকলে কিন্তু কোরাম হয় না। ঠিক আছে, তো ওই 10/1 সংখ্যা থাকাটাকেই আমরা কোরাম বলবো। ওর নিচে যদি হয়ে যায় তাহলে কিন্তু অধিবেশনটা হবে না, সেটাকে স্থগিত রাখা হবে। কোরামের অভাব ঘটলে স্পিকার সবার কাজ স্থগিত রাখতে পারে। ঠিক আছে, তো ধরো 100 জন সদস্য রয়েছে, 100 জনের মধ্যে যদি মিনিমাম 10 জন না থাকে তাহলে কিন্তু সভা স্থগিত রাখা হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে ক্ষমতাটা রয়েছে সেটা হলো সদস্যদের অধিকার রক্ষা করা। সভার কোনো সদস্য কখনো বক্তব্য রাখেন কতক্ষণ বলবেন তা স্পিকার নির্ধারণ করবেন। ঠিক আছে, সবার কোন সদস্য কখন সে তার বক্তব্য পেশ করবে এবং কতক্ষণ ধরে সেই বক্তব্যটা পেশ করবে সম্পূর্ণ কিন্তু স্পিকার নির্দেশ দিয়ে থাকে এই সমস্ত ব্যাপারে। কোনো সদস্য অসংসদীয় আচরণ করলে স্পিকার তার বক্তব্য সংসদের কার্য বিবরণ থেকে বাদ দেওয়ার নির্দেশ দিতে পারেন এবং চরম শৃঙ্খলা ভঙ্গের কারণে কোনো সদস্যকে সাময়িক বরখাস্ত করতে পারেন। ঠিক আছে, যদি কোনো সদস্য যদি শৃঙ্খলা ভঙ্গ করে থাকেন লোকসভার সভা চলাকালীন তাহলে স্পিকার কিন্তু সেই সদস্যকে সেখান থেকে বরখাস্ত করে দিতে পারেন। তো এই ক্ষমতাটা স্পিকারের কাছে থাকে। নেক্সট, দ্বিতীয় নম্বর যে ক্ষমতাটা রয়েছে অর্থ বিল সংক্রান্ত ক্ষমতা। সংবিধানের 110 নং ধারা অনুযায়ী কোনো বিল অর্থ বিল কি না তা নিয়ে বিতর্ক দেখা দিলে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত হয় এক্ষেত্রে। ঠিক আছে, তো লোকসভায় কোনো বিল অর্থ বিল কিনা যদি কখনো তাদের মধ্যে যদি বিরোধ বাধে তাহলে স্পিকার যে সিদ্ধান্তটা নেবে সেই বিল সম্পর্কে সেই সিদ্ধান্তটাকেই চূড়ান্ত হিসেবে নেওয়া হবে।
তার স্বাক্ষরিত শংসাপত্র বা সার্টিফিকেটের পরেই অর্থ বিলটি রাজ্যসভায় বা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তো প্রথমে কোনো বিল বা অর্থ বিল সবার প্রথমে লোকসভায় পাঠানো হবে এবং লোকসভায় তিনি যদি স্পিকার যদি সেখানে সম্মতি দিয়ে থাকেন তারপরেই কিন্তু সেটা রাষ্ট্রপতি বা রাজ্যসভার কাছে সেই বিলটি পাঠানো হয়ে থাকে। আচ্ছা, এই ক্ষমতা এককভাবে কেবল লোকসভা স্পিকারেরই কাছে রয়েছে, রাজ্যসভার সভাপতির কাছে নেই। তো এই ক্ষমতাটা শুধুমাত্র লোকসভার যে স্পিকার আছে সেই স্পিকারের হাতেই কিন্তু এই ক্ষমতাটা শুধুমাত্র দেওয়া হয়েছে, রাজ্যসভার কাছে এই ক্ষমতা দেওয়া হয়নি। নেক্সট রয়েছে 3 নম্বরে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা। কোনো সাধারণ বিল নিয়ে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে যদি মতবিরোধ বা অচলাবস্থা তৈরি হয় তাহলে রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করেন। কোনো ধরনের বিলে নিয়ে যদি রাজ্যসভা এবং লোকসভা উভয়ের পক্ষে যদি মতবিরোধ দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে কী হয়, রাষ্ট্রপতি একটা যৌথ অধিবেশন আহ্বান করে যেখানে লোকসভা এবং রাজ্যসভা উভয়ই উপস্থিত থাকে। এবং সংবিধানের 118 নম্বর ধারা অনুযায়ী এই যৌথ অধিবেশনে যে সভাপতিত্ব করে থাকেন তিনি হলেন লোকসভার স্পিকার। ঠিক আছে, তো এই যৌথ অধিবেশনে সভাপতিত্ব লোকসভার স্পিকারই করে থাকেন। 4 নম্বরে নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট। দেখো এখানে কি রয়েছে, সাধারণ পরিস্থিতিতে স্পিকার সবাই কোনো ভোট দেয় না। ঠিক আছে, স্পিকার কিন্তু কোনো সবাই ভোট দেয় না নর্মাল যদি কোনো পরিস্থিতি থাকে তখন। কিন্তু কোনো বিল বা প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে সমান সংখ্যক যদি ভোট পড়ে এমন কোনো বিল সম্পর্কে বিতর্ক দেখা দিল এবং সেই বিলকে পাশ করার জন্য যদি ভোট গ্রহণ পদ্ধতি নেওয়া হয় তাহলে যদি সমানই ভোট যদি হয় পক্ষে এবং বিপক্ষে সেই ক্ষেত্রে কী হয়, সেই ক্ষেত্রে একটা অচলাবস্থার সৃষ্টি হয় এবং এই অচলাবস্থার সৃষ্টি যেটা হয়েছিল সেটাকে দূর করার জন্য স্পিকার একটা নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট দিয়ে থাকেন। তো যেই ভোটটা সেই যে বিলটা আটকে থাকে সেই বিলটার নির্ণায়ক হিসেবে বিবেচিত হয়ে থাকে। নেক্সট হলো দলত্যাগ বিরোধী আইন প্রণয়ন। এই ক্ষমতাটা লোকসভার স্পিকারের কাছে রয়েছে। দেখো সংবিধানের 10ম তফসিল অনুযায়ী লোকসভার কোনো সদস্য দলত্যাগ বিরোধী আইনে দোষী কিংবা তা বিচার করা এবং তার সদস্যপদ খারিজ করার চূড়ান্ত ক্ষমতা স্পিকারের হাতে দেয়া থাকে। ঠিক আছে, তো এই আইন অনুসারে যে 10ম যে তফসিলটা রয়েছে এই অনুসারে যদি কোনো লোকসভার সদস্য দলত্যাগ বিরোধী যদি আইনে লিপ্ত থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কী হয় এবং তার সদস্য পদকে যদি খারিজ করতে হয় বা বাতিল করতে হয় তাহলে সেই ক্ষেত্রে যে ক্ষমতাটা দেয়া থাকে সেই ক্ষেত্রে যে ক্ষমতাটা কিন্তু লোকসভার স্পিকারের হাতে চূড়ান্ত ক্ষমতা দেয়া হয়। ঠিক আছে, নেক্সট হলো সংসদীয় কমিটির উপর নিয়ন্ত্রণ। লোকসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি রয়েছে, যেমন কার্য উপদেষ্টা কমিটি স্পিকার গঠন করেন। ঠিক আছে, যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলো গঠন কিন্তু লোকসভার স্পিকার করে থাকেন। ঠিক আছে, এবং এই কমিটিগুলির সভাপতিদের তিনি নিয়োগ করেন, কিছু কমিটির সভাপতিত্ব তিনি নিজেও সরাসরি করে থাকেন। তো যেই সমস্ত কমিটিগুলো গঠন করা হয় সেই কমিটি গঠন কিন্তু স্পিকারের মাধ্যমে গঠন হয়ে থাকে এবং সেই কমিটি যে সভাপতিদেরও কিন্তু স্পিকারই নির্বাচন করেন এবং অনেক সময় কি হয় কিছু যে কমিটিগুলো রয়েছে সেখানে স্পিকার নিজেও সভাপতি হিসেবে কাজ করে থাকেন। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।